প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রশমন তাপের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন প্রশ্ন হলো প্রশমন তাপ আসলে কি? আমরা নবম দশম শ্রেণীতে ছোট ক্লাসে পড়ছিলাম যে বিক্রিয়া অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। এবং ওই জায়গায় কিন্তু লেখা ছিল যে প্রশমন বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া এবং সে কিন্তু নন রেডক্স বিক্রিয়া, তাই না? তো আমরা ওই প্রশমন তাপটা কাকে বলে, এই প্রশমন তাপের উপর ভিত্তি করে মূলত এই তিন ধরনের কোয়েকশন আসতে পারে। তো কি প্রশ্ন? তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ ধ্রুবক কেন? মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ ধ্রুবক নয়। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এইচএফ এর প্রশমন তাপের মান সাধারণ প্রশমন তাপের চেয়ে বেশি কেন? আচ্ছা, তাহলে চলেন আমরা আসলে আমাদের বেসিকটা আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করব যে প্রশমন তাপ কাকে বলে। সংজ্ঞাটা আমি একটু লিখে দিই। প্রশমন তাপ, আচ্ছা, প্রশমন তাপ ছিল কোনো নির্দিষ্ট তাপমাত্রায়, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 1 মোল হাইড্রোজেন আয়নকে ক্ষার দ্বারা অথবা 1 মোল হাইড্রোক্সাইড আয়নকে অম্ল দ্বারা সম্পূর্ণরূপে প্রশমিত করতে, সম্পূর্ণরূপে প্রশমিত করতে তাপের যে পরিবর্তন ঘটে তাকে প্রশমন তাপ বলে। আচ্ছা, কোন নির্দিষ্ট তাপমাত্রায় 1 মোল হাইড্রোজেন আয়নকে ক্ষার দ্বারা অথবা 1 মোল হাইড্রোক্সাইড আয়নকে অম্ল দ্বারা প্রশমিত করতে তাপের যে পরিবর্তন ঘটে তাকে প্রশমন তাপ বলে। আসলে মূল ব্যাপার হইল, মনে করেন ওই যে সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল, তার সাথে আমি HCl দিলাম, দেওয়ার সাথে কি হবে? লবণ এবং পানি H2। আচ্ছা, আলটিমেটলি আসলে এই জায়গায় হয়টা কি? এই যে Na প্লাস OH মাইনাস, তারপরে H প্লাস Cl মাইনাস, এটা সবগুলো, এটা তীব্র ক্ষার, এটা তীব্র অ্যাসিড, বিক্রিয়া করিয়া Na প্লাস এবং Cl মাইনাস আর H2O। মূল ঘটনাটা হইল, যেহেতু তীব্র ক্ষার এবং তীব্র অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়, আমরা এই জায়গায় একুয়াস দিতে পারতাম, একুয়াস জলীয় দ্রবণে AQ। তখন দেখা যাবে যে এরা বিক্রিয়া করিয়া এইটা লিকুইড হয়ে যাবে, পানি লিকুইড হয়ে যাবে, কিন্তু এগুলো একুয়াস মানে আয়নিত অবস্থায় থাকবে। অর্থাৎ বিক্রিয়কে যেভাবে ছিল আয়ন হিসাবে, উৎপাদেও সে আয়ন হিসাবেই থাকবে, একুয়াস হিসাবে। এখন এই যখন বিক্রিয়াটা ঘটবে তখন আসলে তাপ উৎপন্ন হয়। আমরা সরাসরি তাপ লিখতে পারি, অথবা ΔH। এই জায়গায় ΔH এর মান দেখা গেছে তীব্র অ্যাসিড এবং ক্ষারের ক্ষেত্রে 57.34 কিলো জুল পার মোল। এখন আসেন, তাপ আসলে কখন উৎপন্ন হয়? বাজার থেকে চুন এনে পানি দিলে দেখবেন তাপ উৎপন্ন হয়েছে। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় নতুন কোনো বন্ধন তৈরি হইলে তাপ উৎপন্ন হয়, আর বন্ধন ভাঙতে তাপ লাগে। এই যে তাপটা যে কোনো তীব্র অ্যাসিড, আমি কিন্তু ওই যে প্রশমন তাপের সাথে এই প্রশ্ন উত্তরটা আলোপ করে ফেলতেছি। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ ধ্রুবক কেন? এটা দেখা গেছে যে কোনো তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার আমি দেই না কেন, তা আমি কি বলছি যে যখন আমার হবে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার তো সম্পূর্ণরূপে আয়নিত হবে, দেখা যাবে এই জায়গায় আলটিমেটলি আমার উৎপন্ন হবে H প্লাস আর কি OH মাইনাস, মিললে হবে পানি।
ওই পানি উৎপন্ন হওয়ার সাথে 57.34 কিলোজুল শক্তি কি হবে, নির্গত হবে। বিষয়টা বুঝতে পারছি। এখন এটাকে আমি ডেল এইচ আকারে লিখলে এই আর কি, এই হইলো আসলে মূল বিষয়। আচ্ছা, প্রশমন তাপ কাকে বলে আমরা সংজ্ঞাটা বুঝছি মূলত ওইভাবে যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপ নির্গত হবে সেটাই আসলে প্রশমন তাপ। তো আমরা প্রশমন তাপের বেসিকটা আসলে জেনে ফেললাম। এখন এই প্রশমন তাপের বেসিকের পরে আমাকে যেটা জানতে হবে যে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন তাপের মান ধ্রুবক কেন। তা আপনি বলবেন যে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার যখন কি করে বিক্রিয়া করে তখন এই জায়গায় উৎপন্ন H প্লাস এবং OH মাইনাস আয়ন কি থাকে, সমান থাকে, তাই না, সমান থাকে। তখন এটা একটা প্রশমন বিক্রিয়া। আমরা জানি প্রশমন বিক্রিয়া তাপ উৎপাদী। প্রশমন বিক্রিয়া কি, তাপ উৎপাদী। এই বিক্রিয়া যখন বিক্রিয়ক অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, আসলে লবণ কিন্তু উৎপন্ন হয় না তখনও, লবণ কি হয় না তখনও উৎপন্ন হয় না, সে আয়নিত অবস্থায় উৎপাদে থেকে যায়, কেবল উৎপন্ন হয় পানি। এর মানে ওই যে H প্লাস এবং OH মাইনাস মিলে যখন পানি হয় তখন আসলে এই নির্দিষ্ট পরিমাণ তাপ নির্গত হয়। এখন আপনি যে কোনো অ্যাসিড এবং ক্ষারের ক্ষেত্রে সেম ঘটনাটা ঘটবে না, একটু খেয়াল করেন তো স্যার। যে কোনো অ্যাসিড এবং ক্ষারের ক্ষেত্রে আমরা যদি দিই, মনে করেন আমরা এর ক্ষেত্রে দিলাম অন্য একটা বিক্রিয়া দেখায়, মনে করেন KOH প্লাস কি HCl দিলাম, তাহলে কি হবে, KCl প্লাস H2, সেম ঘটনা। অর্থাৎ এই জায়গায় কিন্তু সেই একুয়াস, এটা আয়ন হিসাবে থাকবে। আমার মূলত উৎপন্ন হচ্ছে কি লিকুইড পানি, এতে পানি উৎপন্ন হওয়ার সময় তাপ কতটুকু হবে, OH মাইনাস H2, অর্থাৎ তখন 57.34 কিলোজুল শক্তি কি হবে, নির্গত হবে। এই আসলে বেসিকটা, আশা করি আমরা এটা বুঝতে পারছি। আমি আপনাকে পিডিএফটা, এই প্রশ্নগুলো আসলে মূলত বর্ণনামূলক, একটা পয়েন্ট আপনার জানা থাকলেই হবে। আমি আপনাকে পিডিএফ দেখাই দিব। তা আমরা আলটিমেটলি বলবো কি যে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়, তখন তারা যখন বিক্রিয়া করে উৎপন্ন H প্লাস এবং OH মাইনাসের পরিমাণ কি থাকে, সমান থাকে। বিক্রিয়া শেষে কেবল পানি উৎপন্ন হয়, কিন্তু যে লবণগুলো, এগুলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য লবণ, এগুলো পানিতে দ্রবণীয়তা অবস্থায় থেকে যায়, যার ফলে এই প্রোডাক্টগুলো আর উৎপন্ন হয় না। এই প্রোডাক্ট আর কি হয় না, উৎপন্ন হয় না। যদি উৎপন্ন হইতো তাহলে নতুন আরো তাপ উৎপন্ন হইতো, ঠিক আছে। যেহেতু সেম ক্ষেত্রে যেমন এই জায়গায় KCl, K প্লাস Cl মাইনাস আয়ন হিসাবে থাকবে, এগুলো উৎপন্ন হয় না। তাই যে তাপটা উৎপন্ন হয় এটা মূলত আসলে পানির তাপ। কিসের তাপ, পানি এই জায়গায় 1 মোল উৎপন্ন হইতে যে তাপ হইব, এই জায়গায় পানি উৎপন্ন হইতে যে তাপ হবে, সেই তাপটার মান কি থাকবে, ধ্রুবক থাকবে। এই হইল আসলে আমাদের বেসিক। আশা করি আমরা এটা পারবো। আমি আপনাকে একটু পরে পিডিএফ দেখাই দিব না যে এই প্রশ্ন উত্তর আমরা কিভাবে লিখবো বর্ণনামূলক। এখন আমরা আলোচনা করব যে এটা তো তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপের মান ধ্রুবক। এখন আমরা দেখব তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষারের, এই ক্ষেত্রে তো একটু ডিফারেন্ট হবেই। কেন ডিফারেন্ট হবে সেই জিনিসটা আমরা একটু দেখি। অথবা মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, যদি একটা তীব্র একটা মৃদু হয় তখন এই ঘটনাটা ঘটবে। তাহলে আমরা এই প্রশ্ন উত্তরটা আলোচনা করি যে মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান ধ্রুবক নয়। এখন দেখা যায় আগে ছিল কি, এই জায়গায় ছিল আমার 57.34, এই জায়গায় এসে কমে গেছে। মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের বিক্রিয়ায় এই প্রশমন তাপের মান কি হয়ে গেছে, কমে যায়, এটা 2 কিলোজুল কমে যায়। প্রশ্ন হলো কেন। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা একটা মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষারের বিক্রিয়া দিই। ফর এক্সাম্পল মৃদু অ্যাসিড মনে করেন CH3COOH, এই হইলো আমার ইথানোয়িক অ্যাসিড, যেটা আমরা ভিনেগার হিসেবে খাই পানি। ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। তার সাথে তীব্র ক্ষার মনে করেন সোডিয়াম হাইড্রোক্সাইড আপনি দিলেন, এখন হবে কি বলেন তো, এই জায়গায় হবে লবণ এবং পানি, CH3COON এর লবণ এবং পানি। আচ্ছা, এই যে মৃদু অ্যাসিড আসলে কারা, যারা পানিতে আংশিক আয়নিত হয়। আমি যদি এটাকে একটু বিয়োজনটা লিখি, CH3COOH, এই যে স্যার উভমুখী তীর চিহ্ন দিয়ে লিখতে হবে, CH3C অ্যাসিটেট আয়ন আর H প্লাস আয়ন। যেহেতু এটা মৃদু অ্যাসিড তাই অল্প পরিমাণে আয়নিত হবে এবং এই আয়নগুলা তার অবিয়োজিত অণুর সাথে সাম্যাবস্থা থাকবে। এই জন্য আমি এই জায়গায় উভমুখী তীর চিহ্নটা ব্যবহার করব। সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার, সো এটা একমুখী তীর চিহ্ন, যা দেওয়া যাবে তাই আয়নিত হয়ে যাবে। এখন ঘটনাটা বুঝবেন, এই যে প্রশমন তাপের মান ডিফারেন্ট হয় কেন। আচ্ছা,
এখন এই জায়গায় উৎপন্ন এইচ প্লাস এবং ওএইচ মাইনাসের পরিমাণ কি সমান? উত্তর হইল না। সে অল্প পরিমাণ উৎপন্ন হয়েছে, সে কিন্তু সম্পূর্ণরূপে মানে এই যে দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণরূপে আয়নিত হয়েছে, অর্থাৎ এর পরিমাণ থাকবে নর্মালি বেশি, তার পরিমাণ থাকবে কি কম, তার পরিমাণ থাকবে কি কম। এই তো এখন এই যে ওএইচ মাইনাস আর এইচ প্লাস, আমি যদি বলি যে এইচ প্লাস এবং ওএইচ মাইনাস, আমার ওএইচ মাইনাসের তো আর অভাব নাই, যে পরিমাণ এইচ প্লাস উৎপন্ন হয়েছে তার সাথে সে বিক্রিয়া করে পানি বানায় ফেলবে। কি করে ফেলবে? পানি বানায় ফেলবে। তো এখন আপনি বলতে পারেন যে স্যার এই পানি হইলে তো এই জায়গায় 57.34 কিলোজুল শক্তি হওয়ার কথা, কথাটা একটু মনোযোগ সহকারে দেখবেন, হওয়ার কথা, কিন্তু এই জায়গায় এটা হচ্ছে না। প্রশ্ন হলো কেন হচ্ছে না? কাহিনী হয়েছে যে এইচ প্লাস এবং ওএইচ মাইনাস মিলে যখন পানি হবে, এই জায়গায় তো এইচ প্লাসের ঘাটতি আছে, এইচ প্লাসের কি আছে? ঘাটতি আছে, অভাব আছে। এই যে এইচ প্লাস, এখন উৎপন্ন এইচ মাইনাস যখন এইচ প্লাস নিবে, তখন এই জায়গায় এইচ প্লাসের ঘাটতি দেখা দিবে। কি দেখা দিবে? মানে এমনি কম আছে, যখন এই ওএইচ মাইনাস গিয়ে এইচ প্লাসের পানি হবে, তখন এইচ প্লাসের কি ঘাটতি দেখা দিবে। তো যখন এই যে উৎপাদের ঘনমাত্রা হ্রাস পাবে, তখন কিছু পরিমাণ অ্যাসিডের বিয়োজিত হয়ে আবার এইচ প্লাস আয়ন উৎপন্ন করবে, অর্থাৎ এটা বিয়োজিত হবে আবার। বিষয়টা কি বুঝছেন? লাসা তেলের নীতির কথা একটু মনে রাখেন, যে আমার তো এটা এইচ প্লাস এমনি অল্প পরিমাণে উৎপন্ন হচ্ছে, যার ফলে ওএইচ মাইনাস এইচ প্লাসের সাথে বিক্রিয়া করে পানি বানায় হয়েছে, ফলে তার এই জায়গায় এইচ প্লাসের ঘাটতি দেখা যাচ্ছে। কারণ সে এই এইচ প্লাসকে সাপোর্ট দিতে গিয়ে এটা আবার বিয়োজিত এইচ প্লাস কি করবে? উৎপন্ন করবে। এই যে বিয়োজিত করতে গিয়া তার এই জায়গায় 2 কিলোজুল তাপ লাগবে আরো। আগে যেহেতু 57.34 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছিল, এখন এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য থাকার কারণে এই বিক্রিয়ায় উৎপন্ন তাপের কিছুটা কি হয়ে যাবে? ব্যয়িত হয়ে যাবে, মানে 2 কিলোজুল ব্যয় হয়ে যাবে। তো এই 2 কিলোজুল আমাদের আর উৎপাদে আমরা কি করব না, হিসাব করব না। তাই দেখা গেছে যে না, এই জায়গা থেকে আমরা 2 যদি বিয়োগ দিই তাহলে হবে 55.34 কিলোজুল। বিষয়টা আসলে আমরা বুঝতে পারছি আশা করি। তো মৃদু অ্যাসিড এবং তীব্রকারের প্রশমন তাপ ধ্রুবক নয় কেন? যে মৃদু অ্যাসিড এবং তীব্রকার যখন বিক্রিয়া করে বা বিয়োজিত হয়, তখন মৃদু অ্যাসিড অল্প পরিমাণে বিয়োজিত হবে, আর ক্ষার কিন্তু সম্পূর্ণরূপে বিয়োজিত হবে। তো উৎপন্ন এইচ প্লাস এবং ওএইচ মাইনাস মিলে যখন পানি হবে, তো যেহেতু এইচ প্লাসের ঘাটতি দেখা দিবে, তখন মৃদু অ্যাসিড বিয়োজিত হবে। এই মৃদু অ্যাসিড বিয়োজিত হইতে আমার 2 কিলোজুল তাপ লেগে যাবে। তো যার ফলে আমার এই উৎপন্ন তাপের পরিমাণ 57.34 না হয়ে যাবে কি 55.34 কিলোজুল। আশা করি আমরা বুঝতে পারছি। ওকে স্যার, তো এই গেল। এখন আরেকটা কোয়েকশন আছে। আচ্ছা, আমরা এই যে দুইটা বর্ণনামূলক কোয়েকশনেই বলা যায় যে তীব্র অ্যাসিড, তীব্রকার এবং মৃদু অ্যাসিড, এই দুইটার পিডিএফটা আমি আপনাকে একটু দেখাই ফেলি। আমরা রিডিংটা একটু পড়ে ফেললে আসলে হয়ে যাবে। ঠিক আছে, আমরা পিডিএফটা একটু দেখাই ফেলবো না, এগুলো আসলে বর্ণনামূলক প্রশ্নে বলা যায়। ওকে, রিডিং পড়া, অন্য কিছু না। আচ্ছা স্যার, একটু দেখি তাইলে আমরা। এই যে সকল তীব্র অ্যাসিডের তীব্র ক্ষারের প্রশমন তাপ ধ্রুবক এবং তা হইল -57.34 কিলোজুল। আচ্ছা, অম্ল ক্ষারকের আয়নিক তত্ত্ব অনুযায়ী যে অ্যাসিড বিয়োজিত এইচ প্লাস এবং সিএল মাইনাস, পানি বিয়োজিত Na প্লাস ওইচ মাইনাস। তো দ্রবণে যখন বিক্রিয়াটি ঘটবে, তা আমরা তো জানি এইচ প্লাস সিএল মাইনাস Na প্লাস ওএইচ মাইনাস হবে। তখন আমি কি বলছিলাম, এই যে আমার পানিটা উৎপন্ন হবে, কিন্তু এই যে Na প্লাস সিএল মাইনাস আয়নিত অবস্থায় থাকবে, অর্থাৎ এই জায়গায় নতুন প্রোডাক্ট বলতে আসলে পানি উৎপন্ন হবে। আর এই পানি উৎপন্ন হওয়ার এই যে, সুতরাং এই জায়গায় কেবল খালি বিক্রিয়া করতে খার আসলে পানি। আমার উভয় পক্ষে Na প্লাস, এই যে এই Na প্লাস এই জায়গায় আছে, এই আছে, সিএল মাইনাস এই জায়গায় আছে, উভয় পক্ষে এটা কাটাকাটি জায়গায়। তাহলে মূলত বিক্রিয়াটা ঘটে কি, এইচ প্লাস এবং ওএইচ মাইনাস মিলে পানি, এই যে লেখা আছে, উভয় পাশে সমান জিনিস বাদ দিয়ে দিলাম, দেখছেন। এখন মূলত এই পুরো বিক্রিয়াটাই আসলে এই বিক্রিয়া। তো এই বিক্রিয়া উৎপন্ন তাপের পরিমাণ কত? 57.34 কিলোজুল। আশা করি আমরা এটা বুঝতে পারছি। ওকে, এখন আসেন পরেরটায় কেন 57.34 হয় না। ওই যে একটা বলছিলাম মৃদু অ্যাসিড, এই যে এখন দেখেন অম্ল ক্ষারকের আয়নিক ধারণা যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার সম্পূর্ণ আয়নিত হয়, কিন্তু অ্যাসিড বা ক্ষারের যদি কোনো একটা দুর্বল হয়, এই জায়গায় কেবল বলছে মৃদু অ্যাসিড না, এই জায়গায় যদি মৃদু ক্ষার এবং তীব্র অ্যাসিড বলতো, সেম বর্ণনাই, উভয়ই মৃদু হয়, তবে প্রশমন তাপের মান। হ্যাঁ, আবার আরেকটা জিনিস, যদি
মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষার হয় তখন কিন্তু আবার এটা ধ্রুবক হবে। এই যে এই জায়গায় তীব্র অ্যাসিড না, এই জায়গায় যদি মৃদু হইতো, মৃদু অ্যাসিড মৃদু ক্ষার, তাহলে কিন্তু সেম টু সেম হইতো, ওই যে 57.34 হবে। কিন্তু একটা তীব্র একটা মৃদু হইলেই ঝামেলাটা বাঁধে। 1 মোল অ্যাসিডেট বিয়োজিত হয়ে হয়েছে এই যে স্যার, এবং ওই যে অ্যাসিটিক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত করলে প্রশমন তাপের 2.2 কিলোজুল পরিমাণ কমে যায়, বলছি না? এর কারণে অ্যাসিটিক অ্যাসিডের প্রশমন তাপ, এই যে অ্যাসিটিক অ্যাসিডের দ্রব অসম্পূর্ণ বিয়োজন, ঠিক আছে? এই জায়গায় ওই বলা হয়েছে যে অ্যাসিটিক অ্যাসিড সম্পূর্ণভাবে প্রশমিত না হওয়া পর্যন্ত উভয় বিক্রিয়া পাশাপাশি অগ্রসর হতে থাকে। অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজনে কিছু শক্তির প্রয়োজন হয়, এই কারণে প্রশমন তাপের মান কমে গিয়ে 2.2 কমে গিয়ে এত হয়। আশা করি এটা আমরা বুঝতে পারছি। এখন চলেন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম ফ্লোরাইডের প্রশমন তাপের মান ভিন্ন কেন? সোডিয়াম ফ্লোরাইড যে অ্যাসিড, এটা আপনারা জানেন হাইড্রা অ্যাসিড বা হাইড্রাসিড বলি এগুলাকে, হেলোজেনের সাথে বা হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, তারপরে হাইড্রোজেন আয়োডাইড, এই যে অ্যাসিডগুলা, এদের মধ্যে আসলে এই ফ্লুরিনের আকার এই সবগুলো অ্যাসিডের থেকে আসলে এইচএফ এর ধর্মটা ভিন্ন হয়। প্রশ্ন হলো কেন? অনেক ক্ষেত্রে ভিন্ন, কারণ ফ্লুরিনের আকারটা তুলনামূলকভাবে ছোট। এই ফ্লুরিনের আকার ছোট হওয়ার কারণে এই এইচএফ এর বৈশিষ্ট্যগুলো আসলে তাদের সাথে মিলে না, বুঝছেন? এই কারণে আসলে এই ডিফারেন্টটা ঘটে। আমরা চলেন একটু দেখি পরের কোয়েকশনটা, তাইলে পরের কোয়েকশনটা আমরা দেখি। পরের কোয়েকশনটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এইচএফ এর প্রশমন তাপের মান সাধারণ মান অপেক্ষা বেশি হয় কেন? ঠিক আছে, এই মানটা কেন বেশি হয়? আচ্ছা, আমরা আগে বিক্রিয়াটা লিখে দিলে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH প্লাস হাইড্রোজেন ফ্লোরাইড এইচ, বিক্রিয়া দিলে কি হবে? লবণ এবং পানি। তো লবণটা হবে Na প্লাস F মাইনাস, তীব্র তড়িৎ বিশ্লেষণ এগুলা আয়নিত অবস্থায় থাকবে, সাথে হবে কি H2। আমরা তো বলছিলামই যে, আচ্ছা আগে আমি প্রোডাক্টটা লিখি, পরে আবার আগের মতো করে লিখি, সমস্যা নেই। আমার নিয়মে হওয়ার কথা সোডিয়াম ফ্লোরাইড, নর্মালি বিক্রিয়াটা লিখলে আমাদের সোডিয়াম ফ্লোরাইড প্লাস H2O। এখন আসলে যেহেতু এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, Na প্লাস OH মাইনাস, এই জায়গায় কি হবে? H প্লাস F মাইনাস, মিলে হবে কি Na প্লাস F মাইনাস, এটা আয়নিত অবস্থায় থাকবে, আর শুধু হবে H2O। আমরা কি বলছিলাম যে এগুলা তো একুয়াস, AQ 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 AQ, তাহলে এটাও AQ, এটাও কি AQ, এই যে আয়নিত অবস্থায় থাকবে। এখন আসো আমরা দেখবো যে এই জায়গায় কাহিনীটা আসলে কি। তো এই জায়গায় মূলত তো পানি উৎপন্ন হবে, কি হবে? পানি উৎপন্ন হবে না? তো পানি উৎপন্ন আর তাপ তো সেমই, H প্লাস এবং OH মাইনাস মিলে যখন পানি হবে তখন কি H2O, তখন আমার উৎপন্ন তাপ কত হবে? ΔH মাইনাস 57.34 কিলোজুলি হওয়ার কথা, যেহেতু তীব্র অ্যাসিড তীব্রকার না, তাই 57.34 কিলোজুল হওয়ার কথা। কিন্তু কাহিনীটা আসলে কি? এই জায়গায় কি হয়েছে দেখেন, আমরা জানি পানির মধ্যে আসলে এভাবে মুক্ত জোড় ইলেকট্রন থাকে না? থাকে তো। এবং ফ্লুরিনের আকার ছোট, এই জায়গায় যে NaF তো আয়নিত অবস্থা থাকে, তখন সে কি করে? ওই যে আমার ফ্লুরিনের আকার ছোট হওয়ায় আমরা জানি তার তড়িৎ-ঋণাত্মকতাও আসলে বেশি, ফ্লুরিনের তড়িৎ-ঋণাত্মকতাও বেশি, এবং ফ্লুরিনের আকার ছোট হয় সে কি করে? এই পানি কর্তৃক বেশিভাবে আকৃষ্ট হয়ে পড়ে, মানে এই জায়গায় একটা বন্ধন তৈরি হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি তৈরি হয়ে যায়। কারণ পানির মধ্যে কি আছে দেখেন, আমি পানি আবার সমযোজী পোলার অণু, তো পানি আবার সমযোজী কি পোলার অণু, বিষয়টা বুঝছেন? এই জায়গায় হবে প্লাস, এই জায়গায় হবে মাইনাস প্লাস। এই যে এখন যদি ফ্লোরিন আসে, এই যে পানি কর্তৃক সে কি হয়ে যাবে? বেশি আকৃষ্ট হয়ে যাবে, কারণ তার আকার ছোট। ক্লোরাইড ব্রোমাইড এগুলোর আকার বড়, তো
তুলনামূলকভাবে কি বড় আয়োডাইড, এগুলোর আকার কি বড়। এই ফ্লুরিনের আকার ছোট হওয়ায় সে পানি পোলার যৌগের সাথে আর একটা নতুন বন্ধন তৈরি করে ফেলে, ফলে 57.34 কিলোজুল তো শক্তি নর্মালি উৎপন্ন হই, মানে পানি তো হয়ই, পানির মধ্যে তো আবার কি থাকে, ওই যে আমার এই দ্রবণের মধ্যে এইচএফ থাকে না, সেই এইচএফ এ কি করে, সে গিয়ে আরেকটা পানির পোলার অণু হওয়ার কারণে এই জায়গায় আরেকটা নতুন বন্ধন তৈরি করে, তখন আরো কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হয়। আমরা কি বলছিলাম, নতুন বন্ধন তৈরি হলেও শক্তি উৎপন্ন হবে। তখন দেখা গেছে এটার মান কি হয়ে যায়, -68.6 কিলোজুল। আচ্ছা, এখন আমি যদি বলি এটার মান কতটুকু বাড়ে, আমরা যদি এটাকে বিয়োগ করি 11 পয়েন্ট সামথিং মনে হয়, দেখি যাই 68.6 মাইনাস 57.34, 11.26, অর্থাৎ এই যে ফ্লোরাইডের আকার ছোট হওয়ার কারণে একটা নতুন বন্ধন তৈরি হয়, তখন আসলে 11.26 পরিমাণ কিলোজুল শক্তি কি হয়, নির্গত হয়। বিষয়টা কি বুঝতে পারছি? এই যে যার ফলে দুইটা মিলে হয়ে যায় 68.6 কিলোজুল। বুঝতে পারছি? আমি এখন একটু বলি আপনাকে, যে আমার যখন সোডিয়াম ফ্লোরাইড এবং আমার যখন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এইচএফ বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে, তো লবণ তো উৎপন্ন হবে না, Na+ এবং F- হিসাবে থাকবে, আর পানি উৎপন্ন হয়ে যাবে। তো পানির জন্য তো 57.34 কিলোজুল শক্তি উৎপন্ন হইলই। এখন বলবেন যে ফ্লোরাইড তো দ্রবণের মধ্যে আছে, সে আয়নিত অবস্থায় আছে, এইদিকে পানি নিজে একটা পোলার অণু, এই পোলারিটির কারণে এবং ফ্লোরিনের চার্জ ঘনত্ব বেশি, সার আকার ছোট বিজায় তার ইলেকট্রন বেশি হয়ে যায়, তার চার্জ ঘনত্ব কি হয়, বেশি, যার ফলে তাদের মধ্যে একটা নতুন আকর্ষণ বল তৈরি হয়ে যায়। এই আকর্ষণ বল তৈরি হওয়া মানে কি, আর নতুন শক্তি নির্গত হয়। এই জায়গায় 11.26 এক্সট্রা শক্তি নির্গত হয়ে যায়। তাই দুইটাকে যোগ করলে আসলে আমাদের এই মানটা কত হয়ে যায়, 68 পয়েন্ট, অর্থাৎ এই জায়গায় ডেল এইচ হবে -68.6 কিলোজুল। আশা করি আমরা এটা বুঝতে পারছি। ঠিক আছে, এখন আমরা এটার পিডিএফটা একটু দেখাই ফেলি, তাইলে আমাদের বিষয়টা শেষ হয়ে যাবে। খুব সহজ বিষয় না? আমার কাছে তো সহজই মনে হচ্ছে, আপনাদের কাছেও সহজই মনে হওয়ার কথা। চলেন দেখি কি লেখছে। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এইচএফ প্রশমন তাপের মান বেশি হয় কেন, যে তীব্র অ্যাসিড এবং এটা তীব্র ক্ষার বিক্রিয়া করে কি হচ্ছে, লবণ এবং পানি উৎপন্ন হবে। পানি তারা দেখা, এই যে পানিতে, পানির জন্য তো 57.34 কিলোজুল শক্তি উৎপন্ন হবেই। এখন দ্রবণে ফ্লোরাইড আয়ন, ওই যে ফ্লোরাইড আয়নের আকার ছোট হয়, এর চার্জ ঘনত্ব বেশি, তাই ফ্লোরাইডের সাথে পোলার পানির অণুর সংযোজন ঘটে, পানি যোজন বা কনভেনশন খুব দ্রুত ঘটে। অর্থাৎ এই যে F- এর আকার ছোট হয় এবং চার্জ ঘনত্ব বেশি দেখায়, পানির সাথে তার সংযোজনটা বেশি ঘটে, তখন যে তাপশক্তি নির্গত হয় তা অন্যান্য ঋণাত্মক আয়নের পানি যোজন তাপের তুলনায় বেশি। ফ্লোরাইড আয়ন এবং পানি যোজনের প্রশমন তাপের মান এর চেয়ে বেশি হয়। এটা কত হয়, নর্মাল পানির হয় এত, আর ওই যে আবার নতুন ফ্লোরাইড আয়নের সাথে পানির বিক্রিয়া টোটাল হয় কত, 68.6। কেন হয়, আমরা বলছিলাম যে ফ্লোরাইডের আকার ছোট, সে পানির সাথে যুক্ত হইয়া দ্রবণে উপস্থিত ফ্লোরাইড আয়নের আকার ছোট হয়, চার্জ ঘনত্ব বেশি, তাই ফ্লোরাইডের সাথে পোলার পানির অণু সংযোজন খুব দ্রুত ঘটে, তখন যে তাপশক্তি নির্গত হয় তা অন্যান্য তুলনায় বেশি হয়। ফ্লোরাইডের পানি যোজন তাপ প্রশমন তাপের চেয়ে কি হয়, বেশি হয়। আশা করি আমরা এটা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।